আজকে আমরা আবার চলে এসেছি রেডিও ভেনামের তরফ থেকে সাক্ষাতে আড্ডায়। আজকে যিনি বিশেষ অতিথি আমাদের, তাকে আলাদা করে পরিচয় করার দরকার নেই, কারণ উনি অলরেডি আমরা সবে তাকে চিনি। কারণ আমাদের পুরুষতান্ত্রিক সমাজে তিনি পুরুষদের নিয়ে লড়াই করছেন, তাদেরও জীবনযাত্রা নিয়ে তিনি লড়াই করছেন। আজকে শুনবো তার সাথে আড্ডা দেব মিসেস নন্দিনী ভট্টাচার্য। নমস্কার। আপনার ব্যাপারে আমাদের সবারই খুব এক্সাইটমেন্ট। সব থেকে বড় কথা হচ্ছে পুরুষতান্ত্রিক সমাজ, যেখানে পুরুষকে নিয়ে ভাবা হয় না, সেখানে দাঁড়িয়ে পুরুষকে নিয়ে ভাবা বা লড়াই করার যে আপনার ইন্সপিরেশনটা, সেটা কোত্থেকে এলো? আচ্ছা, প্রথমে জিজ্ঞেস করি কাকে বলে পুরুষতান্ত্রিক সমাজ? এই যে আপনি বললেন না প্রথমেই, আমি একটু জানতে চাই, এই যে পুরুষতান্ত্রিক সমাজ এই কথাটা, এটা কি শুনে শুনে বলেন নাকি বোঝেন? হ্যাঁ, এটা আপনাকে বলি যে পুরুষতান্ত্রিক সমাজের কোথাও কিন্তু পুরুষ মানুষ নেই। পুরুষতান্ত্রিক সমাজ কিন্তু একটা কনসেপ্ট। পুরুষতান্ত্রিক সমাজের সবচাইতে বড় ধারক এবং বাহক কিন্তু নারীরা। কারণ দেখবেন একটা বাড়িতে যখন একজন, আচ্ছা, একটি মেয়েকে দেখবেন ছোটোবেলা থেকে যে বলা হয় না, শ্বশুর বাড়ি গেলে মজা বুঝবি, শাশুড়ি দেখবি দেবে কীরম। অর্থাৎ একটি মেয়েকে বড় করা হয় কিন্তু শ্বশুরবাড়ি যে ভয় দেখিয়ে, তাতে কোথাও কিন্তু শ্বশুর, দেওর, ভাসুর নেই, শাশুড়ি এবং ননদ আছেন। তাহলে কোথায় পুরুষতান্ত্রিক সমাজ? বা পুরুষতান্ত্রিক সমাজে পুরুষ কোথায়? বা শ্বশুর বাড়িতেও অনেক, এমন তো নয় যে কোনো মেয়ে অত্যাচারিত হন না, আজও প্রচুর মেয়ে হন। তাদের মেনলি এই যে ব্যাপারটা, সেটা কিন্তু শাশুড়ি, ননদ এদের সঙ্গেই হয়। যে শ্বশুর বাড়িতে গিয়ে যে অধিকারের লড়াই, সেটাও শাশুড়ি, ননদ এদের সঙ্গেই। খুব কি শুনেছেন শ্বশুর, দেওর, ভাসুরের সঙ্গে একটি মেয়ের এই লড়াই? বা একটি ছেলে যে বিয়ে করেন, তার কি কখনো শোনেন যে শ্বশুর বাড়িতে শ্বশুর বা শালার সঙ্গে খুব বেশি কখনো হয়? তারও যে বিরোধটা হয় না, বেশিরভাগ আমার কাছেও যে, বা আমাদের কাছে যে ছেলেরা আসেন, বলেন দিদি শাশুড়ি ভীষণ জ্বালাতন করছেন, শাশুড়ির জন্যে আমার বউ ঘর করতে পারছে না। তাহলে কি দাঁড়ালো? এই পুরুষতন্ত্রের ধারক বাহক কিন্তু মেয়েরাই। এবং এই দুঃখের বা মজার বিষয়, পুরুষতান্ত্রিক সমাজের সবচাইতে বড় শিকার কিন্তু পুরুষ মানুষ। চলে আসি পরের প্রশ্নতে। আপনার এই যে লক্ষ্য, মানে পুরুষদের নিয়ে লড়াই, যেটা এই লক্ষ্যটার মেন মানে ইউএসপি কি? আপনার এই লক্ষ্যটা কি কারণে তৈরি হলো? না, কিছু না, আমি তো অল্প বয়স থেকে এরকম ছিলাম, ভাবতাম যখন পড়াশোনাও করছি, কলেজ, ইউনিভার্সিটি, সবসময় ভেবেছি যে পুরুষ মানুষ না খুব স্যান্ডউইচ হয়ে থাকেন। একটি ছেলের বিয়ে ঠিক হলো, বিয়ের আগে অবধি ততটা নয়, হয়তো মা রয়েছেন বাড়িতে, বোন রয়েছেন, বিয়ের ঠিক হতে তার মনে না একটা শঙ্কা তৈরি হয় যে মার সঙ্গে বউয়ের বনিবনা হবে, তো ভয় পেতে শুরু করেন। যদি না হয় তাহলে একটা ভীষণ, তার মনের মধ্যে না একটা ভীষণ দ্বন্দ্ব তৈরি হয়, একটা ভীতিও। কারণ পুরুষ এমন একজন মানুষ, সে কিন্তু মাকেও ভালোবাসে, বউকেও ভালোবাসে। কারণ একজন তার জীবনে এত দূর অবধি এনে দিয়েছেন, আরেকজন কিন্তু তার মানে জীবন শেষ হওয়া অবধি সঙ্গে থাকবেন। এবং পুরুষ মানুষ চান দুজনকে নিয়েই ভালোভাবে সংসার করব, বাড়িতে আনন্দ ফুর্তি হবে, বা বোনও থাকবে, বা তার মেয়ে হলে মেয়েও, মানে সবাই মিলে একটা হবে। কিন্তু খুব মানে বেশিরভাগ ক্ষেত্রেই তো সেটা হয় না। যে বাড়িতে দেখবেন শাশুড়ি বউয়ের মধ্যে সদ্ভাব আছে, সেই পুরুষের মতন সুখী কিন্তু আর কেউ নয়। আবার কি হয়, এই পুরুষ ধরুন মা চলে গেলেন, তার নিজের বউ শাশুড়ি হলো, তার একটি ছেলে হয়েছে, তার আবার বউ এলো, তখন তার আবার মাঝখানে পড়লেন। তখন তার বউ কনস্ট্যান্ট বলছেন, তোমার মা আমাকে এগুলো করতে দেয়নি, দেখো তোমার ছেলের বউ এটা করছে। তোমার মা আমার জীবনটা নষ্ট করে দিল, দেখো তোমার ছেলের বউ ছোটো ছোটো জামা কাপড় পরে ঘুরছে, এই ওরা ফ্ল্যাট কিনে ফেললো, এই পার্টিতে যাচ্ছে, এই রাতে খাবার খেয়ে আসছে, তোমাদের বাড়িতে পড়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেল। এটা কিন্তু একটা, আমাদের দেশ বলে না, পৃথিবীর প্রায় সব দেশে একই চিত্র। তার ফলে কি, সেই একই পুরুষ একবার নিজের মা আর বউয়ের মাঝখানে, একবার বউ আর ছেলের বউয়ের মাঝখানে, পুরো মানে স্যান্ডউইচ বা মানে মাঝখানটায় দাঁড়িয়ে আছেন। কখনো খবরের কাগজে মুখ ঢেকেছেন, কখনো টিভির খেলায় বা নিউজে মুখ ঢেকেছেন। তো সেটা না পুরুষ মানুষের জীবনে একটা বড় দ্বন্দ্ব, যেখানে কি মেয়েদের কিন্তু এই দ্বন্দ্বটা নেই। মেয়েদের হাজারো অসুবিধে আছে, যে দ্বন্দ্বটা নেই। আর মেয়েদের কখনো মা শাশুড়ির মধ্যে দ্বন্দ্ব নেই। মেয়েরা জানে তার কাছে তার নিজের মা অনেক বেশি গ্রহণীয়, অনেক বেশি ভালোবাসার। বা বিয়ে হলো সেই দ্বন্দ্বে ভোগে না, তার বাবা প্রিয় না শ্বশুর প্রিয়। একটি মেয়ে যে 20 বছরও বাপের বাড়ি হয়তো যায়নি, হয়তো যাওয়া হয়নি, হয়তো মা বাবা চলে গেছেন, হয়তো তিনি নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, কিন্তু তার কাছে আপনি তার বাপের বাড়ি নামে একটা কথা বলে দেখুন, উনি এত রেগে যাবেন, এত তার মানে খারাপ লাগবে। কারণ তিনি হয়তো যাওয়াই হয়নি তার বাপের বাড়িতে, সেটা এমন নয় যে তাকে যেতে দেওয়া হয়নি, তিনি যেতে পারেননি, সংসারের চাপে, নানান রকম ঝামেলায়, এবং তিনি এটা সহ্য করতে পারেন না। তার বাবার নামে কোনো কথা, ভাইয়ের নামে কোনো কথা তিনি নিতে পারেন না। এটা মেয়েদের কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু সেই একই জিনিস তিনি কিন্তু অনবরত হয়তো তার স্বামীর কাছে, তার স্বামীর বাবার নামে, স্বামীর ভাইয়ের নামে, স্বামীর মায়ের নামে কিন্তু বলে চলেন। তিনি এক্সপেক্ট করেন তার স্বামী এটার কোনো প্রতিবাদ করবেন না।
এটা আমার মনে হয় এটা ভীষণ মানে আমার খুব অবাক লাগে যে এটা কী করে হতে পারে, যে তিনি তো এটা সারাক্ষণ করছেন, অথচ তিনি আশা করেন তার মা ভাই বাবার নামে তার স্বামী একটাও কথা বলতে পারবেন না। একদম তাই। একজন পুরুষ মানুষ কতটা যোগ্যতা, মানে কোন ক্ষেত্রে যোগ্যতা অর্জন করা উচিত একজন মানে বিয়ে করার জন্য, একজন মহিলাকে তার জীবনে আনার জন্য কোন ক্ষেত্রে যোগ্যতা অর্জন করা? সে তো একজন পুরুষ মানুষের সব রকম যোগ্যতা থাকা উচিত, একজন নারীরও তো সে যোগ্যতা থাকা উচিত, পুরুষের শুধু কেন? একজন পুরুষের যোগ্যতার ক্ষেত্রে কিন্তু পুরুষকেই দায়ী করা হয়, কতটা যোগ্য সে। আচ্ছা আমি একটা কথা বলি যে একটি পুরুষ যখন চাকরি করেন বা বাইরে, ধর একটি পুরুষ বাইরে চাকরি করতে গেছেন, সাপোজ কলকাতায় থাকেন, দিল্লিতে চাকরি করছেন, তখন প্রথমেই তার উপর এটা ভাবতে হয় যে তিনি কিন্তু চাকরি করে বাড়িতে টাকা পাঠাবেন, তিনি বাড়ির দেখাশোনা করবেন, বোনের বিয়ে হবে, অধিকাংশ সংসারে যারা ভীষণ পয়সা টয়সা হলো তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু আচ্ছা একটা মেয়ে চাকরি করতে গেলে কিন্তু এই ভাবনাটা তৈরি হয় না। মেয়েটিকে ভাবা হয় যে সে কিন্তু নিজের এতেই টাকাটা খরচা করবে, সে নিজের মতো করে ওখানে পেইং গেস্টে থাকবে, নিজের আনন্দ ফুর্তিতে টাকাটা খরচা করবে, হয়তো হোটেলে যাবে, হয়তো খাবে, হয়তো সাজগোজ করবে। আমি বলছি না তার মানে সে উচ্ছৃঙ্খলতা করবে, কিন্তু সেই মেয়েটি যে বাড়িতে টাকা পাঠিয়ে সাশ্রয় করবে, আবার বলছি এক্সেপশন প্রুভস দ্য ল, হয়তো কিছু মেয়ে নিশ্চয়ই আছেন যাদের টাকায় সংসার চলে, কিন্তু অধিকাংশ মেয়ের ক্ষেত্রে মনে করা হয় সে চাকরি করছে, সে নিজের মতো করে সেটাকে খরচা করবে। কিন্তু একটি পুরুষ বাড়ির ছেলেরা চাকরি করলে এক্সপেক্ট করা হয় সেই টাকাটা বাড়িতে পাঠাবে, বাড়ির সংসারটা দিয়ে একটু সুরাহা হবে, বাবার ঘাট থেকে হয়তো বোঝা নামবে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। তেমনি আপনি এটা খুব একটা ভ্যালিড প্রশ্ন করলেন যে একটি পুরুষ বিবাহযোগ্য যখনই হয়ে ওঠে তখন ভাবা হয় তার স্যালারি কত, বা ফ্ল্যাটটা কিনেছে কিনা, বা গাড়ি কিনে ফেলেছে কিনা, বা তার সেভিংস কি আছে, তার অবস্থাটা ঠিক কিরকম। যদি মেয়ে বিয়ের যোগ্য হলে কিন্তু এগুলো ভাবা হয় না আজও, যে একটি মেয়ে চাকরিটা ঠিক তো, স্টেবল তো, তার সেভিংস কি আছে, সে কি একটা ফ্ল্যাট কিনেছে বা গাড়ি কেনার যোগ্য হয়ে উঠেছে, এগুলো ভাবা হয় না একটা মেয়ের ক্ষেত্রে। বরং দেখা হয় মেয়ের বাবার কি আছে, সেই বাবাকে কি দেবে, বা মেয়েটি মানে গৃহকর্ম নিপুণা কিনা বা সুন্দরী কিনা। তো এটা কেন হবে? এটা মেয়েদের তো লজ্জা পাওয়া উচিত। মেয়েরা নিজেদেরকে এখনো সেখানেই কেন আটকে রাখলেন? মেয়েরা যে সারাক্ষণ এগুলো নিয়ে বলেন, আমার তো মনে হয় মেয়েদের প্রতিবাদ সবার আগে এটা নিয়ে হওয়া উচিত। এবং আমার যেটা সবসময় মনে হয় একটা সম্পর্কে নারী পুরুষের শুধু নয় তুমি আমি গাছ তারা ফুল না করে না, বিয়ের আগে প্রেমের সম্পর্কেও সব নিয়ে আলোচনায় যাওয়া উচিত, যে সমাজনীতি হতে পারে, অর্থনীতি, রাজনীতি, নিজেদের ফিক্সড ডিপোজিট, নিজেদের সেভিংস, মানে যা কিছু এই পৃথিবীর সব আলোচনায় যাওয়া উচিত। এবং নিজেদেরকে না সব পরিস্থিতিতে দেখে নেওয়া উচিত, যে আমি রেগে গেলে কীরম, ও রেগে গেলে কীরম, আমি ওর মানে যে কোনো পরিস্থিতিতে পড়লে, যে কোনো একটা সংকটে পড়লে ও কীরম আমি কীরম, এগুলো না যত আমরা না সেটা দেখি না। প্রেমের সময় না আমরা নিজেদের ওই ঠিক একদম সে রবীন্দ্রনাথ যা বলেছিলেন বেনারসি শাড়ির মতো নিজেদের ভালোটুকু নিয়ে উপস্থিত হই, তারপরে যখন বিয়ের পরে 8 পৌরে শাড়ির অবস্থাটা আসে তখন কিন্তু আরও প্রবলেম তৈরি হয়ে যায়। কোশ্চেন এটা আসে যে ভাত কাপড়ের দায়িত্ব ছেলেরাই নেবেন কেন? না এক্স্যাক্টলি, আমার মনে হয় আজকের দিনে তো এটা আর হওয়াই উচিত না। অনেক মেয়ে যোগ্য, অনেক মেয়ে বড় বড়, আমাদের কাছে এরকম অনেক ছেলে আসেন যাতে নিজেরাই বলেন স্ত্রী ওনার থেকে বেশি মাইনে পান। সেক্ষেত্রেও আমার খুব জানতে ইচ্ছা করে মেয়েরা কি, হ্যাঁ মানে কিছু মেয়ে আছে দেখাবার জন্য, আবার তো ফেসবুকে সেলফি দেওয়ার জন্যে বা লোক শো অফ করার জন্য করছেন, কিন্তু সত্যিই মন থেকে কি কোনো মেয়ে মনে করেন এই জিনিসটাকে তুলে দিয়ে একে অপরের দায়িত্ব নিলাম এই কথাটা বলতে পারি? একদমই তাই। এবং সত্যি দায়িত্ব নেওয়ার কথা ভাবতে পারি, মানে যেটা আজকে থেকে আমার তোমার ভাত কাপড়ের দায়িত্ব না, ভাত কাপড়ের কথাটাই আসবে কেন, যে একে অপরের হাত ধরলাম, সমস্ত রকম বিপদে আপদে দায়িত্বে সংকটে আমরা একে অপরের পাশে থাকবো, এবং ভালো সময়ও একে অপরের পাশে থাকবো। যা যদি তোমার ফ্ল্যাটের ইএমআই বাকি পড়ে আমি দেবো, যদি তোমার গাড়ির ইএমআই বাকি পড়ে আমি দেবো, একে অপরকে এই কথা বলে কি আমরা পাশাপাশি থাকার দায়িত্ব নিলাম? তো সেখানে এই যে, কারণ এই যে একটা বলছে না আজকাল কন্যাদান চলবে না, সিঁদুর পরবো না, একে অপরকে সিঁদুর পরিয়ে সেলফি তোলার থেকে এই কথাগুলো বলা মনে হয় অনেক জরুরি, যে বিপদে আপদে সংকটে বা ভালো সময়ে যে কোনো সময় আমরা একে অপরের পাশে রই। তাই যেমন একটা মেয়ে চাকরি করতে করতে ভাবতে পারে আমি চাকরি ছেড়ে দিয়ে আমার হাজবেন্ড ফ্যামিলি চালিয়ে নেবে, কিন্তু একটা হাজবেন্ড কি সেটা ভাবতে পারে? কোনোদিন ভাবতে পারেননি না, ছেড়ে দিলে আমার, আমি ওটা তো অনেকবার বলে আসছি, একটা ছেলে কি চাইলেই চাকরি ছাড়তে পারে? একটি মেয়ে কিন্তু যখন তখন ভাবতে পারে আমি চাকরি ছেড়ে হোম মেকার হব। একটা ছেলেরও তো সেই ইচ্ছে হতে পারে কাল থেকে যে আমি চাকরিটা ছেড়ে শুধু ছবি আঁকবো। সেখানে সমাজ কিন্তু ক্রিটিসাইজ করে। সমাজ কেন, আর পরিবার মেনে নেবে? আমি তো অনেক ছেলেকে বলি যে তুই না একটা কাজ কর, বাড়ি গিয়ে বল কি আমার আর চাকরিটা কাল থেকে নেই, আছে কিন্তু নেই, আমি কি দেখিস বাড়িতে, তারপরে 1 সপ্তাহ পরের 1 সপ্তাহ কি ট্রিটমেন্ট হয় তোর, দেখ না বাড়ি গিয়ে। মেয়েরা যদি 10,000 টাকা ইনকাম করে, তারা স্বপ্ন দেখে তারা যে লাইফ পার্টনার হবে সে মোটামুটি 50,000 এর উপর ইনকাম, 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা মাইনে পাবে। কিন্তু ছেলেরা কিন্তু যত টাকা ইনকাম করুক না কেন কখনো এটা হয়তো ভাবে না যে সেই
অপোজিটে যাকে তিনি গ্রহণ করছেন তার কতটা যোগ্যতা, তার তিনি কতটা এরকম ব্যাংক ব্যালেন্স আছে। কোটি টাকা মাইনে পাওয়া পুরুষ মানুষ আছেন যিনি একটা মানে চাকরি করেন না এরকম মহিলাকে বিয়ে করেছেন, মেয়েরা কি সেটা করবেন? সে বিষয়ে আপনার কি মত, মানে কি করা উচিত? এই না, আমার মতে সত্যি এই যে মেয়েরা তো ইকুয়ালিটি বলে চিৎকার করেন না, আমি কেউ আমার উপর রাগ না করেই আপনারা বলুন, সত্যি ইকুয়ালিটি তো সেটাই যে আপনি মহিলাটি হয়তো লাখ টাকার বেশি মাইনে পান, তিনি যদি একজন 10,000 টাকার পুরুষকে বিয়ে করতে পারেন, আবার উল্টোটা, তবেই ইকুয়ালিটি। কিন্তু তো মানে একজন বা বেকার ছেলেকে একজন মহিলা বিয়ে করতে পারেন চাকরি করা, আবার উল্টোটাও, তবেই তো ইকুয়ালিটি, তবেই তো এদেশে সব কিছু সমতা আসবে। একদমই তাই। মেয়েরা নিজেরা 10,000 টাকা চাকরি করে আপনারা দিচ্ছেন 5 লাখ টাকা মাইনের ছেলে চাই, তার বাবার বাড়ি থাকতে হবে, কি তার বাড়ি থাকতে হবে, গাড়ি থাকতে হবে, এত হতে হবে, বিদেশে নিয়ে যেতে হবে, তো দেয় তো, বিদেশে ঘোরাতে নিয়ে যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, কি বলে আপনারা এগুলো দেন এটাও বুঝতে পারি না। এই যে লড়াইটা করছেন পুরুষদের নিয়ে, সেখানে কখনো আক্রমণের কখনো শিকার হতে হয়েছে? না না না, এরকম কিছু হয়নি, বরং সবাই খুবই ভালোবাসেন, রেসপেক্ট করেন সমস্ত মানে প্রশাসন, পুলিশ, আইনজীবীরা এবং মহিলাদের কাছ থেকেও যথেষ্ট ভালোবাসাই পাই সবসময়। তো এরকম নয় যে, তবে হ্যাঁ স্ট্রে কথাবার্তা তো থাকবেই, কেউ তো বিরোধিতা করবেন, এবং আমি চাই সেটা, আমি না না খুব ভালোভাবে দেখি, কারণ ক্রিটিসিজম না থাকলে একটা কাজে আমার কি ভুল এটা আমি বুঝে উঠতে পারবো না। সবাই আমায় সারাদিন যদি ইয়েস বস করতে থাকেন, হ্যাঁ আপনি ভীষণ ভালো, আপনার সব কথা ঠিক, তাহলে না আমি বরং এই ক্রিটিসিজমের মধ্যে থেকে বুঝতে চেষ্টা করি যে আমার কোথায় ভুল হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো না, বরং আমি অনেক সময় সেটা দেখে না শুধরে নিজের সত্যি তো তাহলে আমার এই কথাটা বলা ঠিক হয়নি, এই কথাটা লোক ঠিকভাবে নিলেন না, আমি খুব মানে মন খুলে ক্রিটিসিজম গ্রহণ করি, অনেকেই আমায় বলেন অনেক কথা। তবে খুব খারাপ লাগে কতগুলো জিনিস, এই যে একটি আমাদের ঘটনা ঘটে গেছে সমাজে দু একদিন আগে, গত বছর 9th আগস্ট স্বপ্নদ্বীপ, এবছর 9th আগস্ট অভয়া আর্জি করে। তো আমি সন্দেশখালির বিষয়েও প্রথম মুখ খুলেছিলাম, এ বিষয়েও আমি বক্তব্য রেখেছি, যদি সবাই মিলে বলে যাচ্ছেন ওই ভদ্রমহিলা কোথায় গেলেন, সেই ছোট ছোট চুল, হেড়ে গলায় কথা বলেন, কিন্তু খুব দুঃখ হয় দেখলে যে আমি কিন্তু প্রথম বক্তব্য রেখেছি যে এই বিষয়ে এরা কেন কথা বলছেন, এগুলো কোথায় গেল। মানে যেখানে আরজি কর আজকে যেমন হয়েছে সেরকমই স্বপ্নদ্বীপও হয়েছে, সন্দেশখালির বিষয়ে আমি কিন্তু আমার একটা কথা জানতে ইচ্ছে করে, নারীরাই হয়েছে, আমার একটা কথা না পুরুষের দ্বারা না, কিন্তু পুরুষরা তো নির্যাতিত হন বহু জায়গায়। এবার আমার একটা কথা জানতে ইচ্ছে করে, আজকে অনুপম সিংহ হত্যা মামলায় যখন একজন নারী মেরে ফেলেছিলেন, আজকে রজত ভট্টাচার্য হত্যা মামলায় যখন একজন নারী স্ত্রী স্বামীকে মেরে ফেলেছিলেন, তখন আপনারা কোথায় ছিলেন? আপনারা কি একবারও মুখ খুলেছেন? আজও কদিন আগে বারাসাতে একটি ছেলে তার শ্বশুরবাড়ির থেকে এত টাকার মানে ডিম্যান্ড ছিল, না করতে পেরে আত্মহত্যা করলেন, তার স্ত্রী পালিয়ে গেলেন, এখনও ধরা গেল না। সেই সব ক্ষেত্রে আপনারা কতটুকু কথা বলেন, অথচ আপনারা এক্সপেক্ট করেন একজন পুরুষ অধিকার কর্মী মহিলাদের কোনো অত্যাচার হলে তিনি কথা বলবেন। আমি তো বলি, কারণ আমি সবসময় চেষ্টা করি ন্যায়ের পক্ষে থাকতে। আপনারা যে সারাক্ষণ আমাকে তখন বলে চলেন, আমি জানতে চাই আজকে স্বপ্নদ্বীপের ব্যাপারেই বা আপনারা কজন মুখ খুলেছিলেন? কিন্তু আমি তো সন্দেশখালি হলেও মুখ খুলি, আজকে আমি অভয়ার বিষয়েও মুখ খুলেছি। আমি জানতে চাই আপনারা কজন এই মনুয়া যে হত্যা করেছিলেন অনুপম সিংহকে, অনিন্দিতা যে রজতকে, তখন আপনারা কোথায় ছিলেন? স্বপ্নদ্বীপের ব্যাপারেই বা আপনাদের কজনকে দেখা গেছে? আমার খুব এটা জানতে ইচ্ছে করে। আপনার কি মত? নিশ্চয়ই অত্যন্ত নৃশংস ঘটনা এবং অত্যন্ত লজ্জাজনক, কিন্তু মুশকিলের বিষয় যাদবপুরের সময় আমি কিন্তু সেই মানুষ যে বারবার বলেছিলাম আপনারা লেডিস হোস্টেলে খোঁজ নিন। অবশ্যই ডাক্তারদের কথাটা বলিনি, কারণ এটা আমার অতটা জানা ছিল না। লেডিস সমস্ত হোস্টেলে খোঁজ নিন, সেখানেও কিন্তু মেয়েরা এরকম র্যাগিংয়ের শিকার। যারা গ্রাম থেকে আসছেন, যারা হয়তো এতটা ভালো ইংরেজি জানেন না, ভালো জামা কাপড় পরেন না, তাদেরকেও কিন্তু এই সেম র্যাগিং ফেস করতে হয়। এবং দেখুন গিয়ে কত মেয়েকে সুইসাইড করতে হয়েছে, কত মেয়েকে বাড়ি ফিরে যেতে হয়েছে, কত মেয়ে আজকে ট্রমার শিকার। মেয়েদের খোঁজটাও আপনারা একটু নিন, বিশ্বাস করুন কেউ কান দেননি। তারই তো ফলাফল ধরে আজকে এই জিনিস। তখন যদি একটু মেয়েদের দিকে নজর দেওয়া হতো, আজকে হয়তো এই মেয়েটিকে আজীবন হারাতে হতো না। কার কি হলো বলুন তো? যার গেল সেই বাবা মায়ের গেল। স্বপ্নদ্বীপের বেলাও তাই হয়েছে, আজকেও তাই হলো। হতভাগ্য বাবা মায়ের চলে গেল, এই জিনিস থেমে যাবে হয়তো 1 মাস 1.5 মাস বাদে। যাদের গেল তারা চলে গেল, সব থেমে গেল। তারপরে তো এই বাবা মায়েরই যাবে। কদিন আগে যাদবপুরে আবার তো একটি ছেলেকে গণপিটুনি দেওয়া হয়েছে, তো আবার একই জিনিস থেমে যাবে, আবার হবে কিছুদিন বাদে, আবার আমরা চিৎকার করব। কিন্তু যেই জায়গায় নজর দেওয়া দরকার, তখনও আমি বলেছিলাম, সেই ক্লিপিংও আপনারা খুঁজে দেখলে পাবেন, যে মেয়েদের দিকটা তো আপনারা একটু নজর দিন। কেউ দেখেননি, কেউ দেননি।
যে এই ঘটনার পরে সবার একটা বেশ স্লোগান উঠেছে যে রাতের ওপর নারীর কোনো দখল নেই, না রাতের দখল নারীরা নেবেন। দেখুন এবার উল্টো সাইড থেকে এটাই তো, মানে আমাদের দখল নেই, নারীদের দখল আমি নেই একটা কথা রাতের বলি না, ওপর। এটা সবসময় এরকম করলে হবে না। নিশ্চয়ই ওনার রাস্তায় বেরিয়ে মধ্যরাতে স্বাধীনতা করতে চাইছেন, খুব ভালো, কিন্তু আমার কথা মানে যে নিতে চাইছেন ভালো, কিন্তু এটা বজায় থাকবে তো। নিতে চাইছেন ভালো, কিন্তু আমার কথা এটা যেন শেষ পর্যন্ত একটা হুজুগে না চলে যায়, সেলফি তোলার অপরচুনিটিতে না পরিণত হয়। যদি ওনারা এটা চালাতে পারেন, যদি এটা সত্যি প্রতিবাদ হয়ে দাঁড়ায়, যদি এটা সবার একটা সম্মিলিত প্রচেষ্টা হয় ন্যায় বিচারের জন্য, নাথিং লাইক ইট, কিন্তু এটা যেন সেলফি তোলার হুজুগ না হয়ে থেকে যায়। না, এই বিষয়ে আপনার কি মত যে একটা রাতে একটা মেয়েরা যেমন নিজেদের সুরক্ষিত মনে করে না, আজকে পুরুষ মানুষ মতে কি বলে ছেলেরা কি সুরক্ষিত? আমি বারবার একটাই কথা বলছি, আজকে এরকম বহু ছেলে আমাদের কাছে আসেন যারা রাত্রিবেলা একটা হয়তো উবের বা ওলা ভাড়া করেছেন, হঠাৎ করে দুটি মেয়ে এসে সেটা উঠে বসলো এবং বললো সব কিছু দিয়ে দিন, নয়তো চিৎকার করবো, আমাদের শ্লীলতাহানি করেছেন। তা এটা কি নিরাপত্তা? তারপরে কিছুদিন আগে একটি ছেলে লিখেও ছিলেন ফেসবুকে যে উল্টোডাঙায় অঞ্চলে ওখানে কিছু মেয়েরা ঘোরাঘুরি করেন, সবাই জানেন তারা কি করেন, সে নিয়ে কোনো কথা থাকতে পারে না। তারা জবরদস্তি কিন্তু মানে এসে বিভিন্ন রকম করতে থাকেন, আপনি যেই গাড়িটায় উঠবেন সেটা উঠে পড়ার চেষ্টা করেন এবং আপনার থেকে টাকা পয়সা ডিমান্ড করেন। তো এগুলো কি পুরুষেরও নিরাপত্তা? তাহলে কিন্তু রাতের দখল পুরুষের কাছেও নেই। এবং শহরের নিরাপত্তা মানে কিন্তু সমস্ত মানুষের নিরাপত্তা হওয়া উচিত। আজকে একটা ঘটনা ঘটেছে, মহিলারা রাস্তায় নামতে চাইছেন, খুব ভালো কথা, কিন্তু সঙ্গে মাথায় রাখবেন এই যে পুরুষদের কাছেও দখল নেই রাতের, সেই পুরুষের মধ্যে কিন্তু অনেক পুরুষ আপনারই স্বামী, আপনারই দাদা, আপনারই ভাই, আপনার বাবা, আপনার ছেলে, এই কথাগুলো মাথায় রাখবেন। আর তার জন্য হয়তো আমাদের মহিলাদের একটা সমস্যা হয়ে যাচ্ছে কি, মহিলারা সবকিছু শরীরের সঙ্গে রিলেট করে ফেলছেন, নিশ্চয়ই খুব একটা ভাইটাল পয়েন্ট সেটা, কিন্তু পুরুষ মানুষেরও অনেক কিছু, সব কিছু কিন্তু সম্মান, পুরুষ মানুষেরও কিন্তু জীবনের সঙ্গে নিরাপত্তার প্রশ্নের সঙ্গে জড়িয়ে যাচ্ছে সব কিছু। বারবার বলছি, মাথায় রাখবেন সেই পুরুষরা কিন্তু আপনাদেরই বাড়ির কোনো পুরুষ। আমারও সেখানেই মত যে যেখানে রাতের দখল পুরুষদেরও নেই, তো সেখানে আমরা সেই দখলটা নেই জেনেই কিন্তু রাত্রির 10টা বাজার পরে আমাদের বাবা বা আমাদের হাজবেন্ডদের কল করি যে কেন বাড়িতে ফিরছো না। বাবা, ভাই, দাদা, ছেলে নিরাপত্তা কিন্তু বাবা কারণ কিন্তু নেই। সুরক্ষা হলে সমস্ত মানুষের হোক, একদম আমার কাছে কথা সবার জন্য হোক। আজকে ওনারা করছেন নিশ্চয়ই খুব ভালো একটা প্রচেষ্টা, সমস্ত মেয়েরাও যদি জেগে উঠতে পারেন, এবং আমি মনে করি এই মেয়েরা জেগে উঠলে তাহলেও পুরুষের সুরক্ষা অনেকখানি হবে, যেমন পুরুষ জেগে উঠলে মেয়েদের সুরক্ষা হবে। একে অপরের কিন্তু পরিপূরক, কারুর সঙ্গে এটা ঝগড়াঝাটির বিষয় না। কারণ যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তাতে যদি সমস্ত পুরুষকে দাগিয়ে দিতে চাই, তাহলে কিন্তু তার মধ্যে আমাদের বাবা, ভাই, দাদা, ছেলে, স্বামী সবাই পড়ে যাবেন। সেটা কি সত্যিই তাই? যেমন বহু মেয়ে যে জিনিসগুলো করছেন, তার মধ্যে কি সব মেয়েরাই খারাপ? তার মধ্যেই তো আমাদের মায়েরা আছেন, দিদিরা আছেন, ওয়াইফরা আছেন, অনেকের বোনেরা আছে, তো সব মেয়ে তো খারাপ নন। কিন্তু তেমনি সেটাও ঠিক তাই যে কিছু মেয়ের জন্যে বহু মেয়ের অসুবিধা হচ্ছে, তেমনি এরকম কিছু সংখ্যক পুরুষের জন্য বহু পুরুষ বদনাম হচ্ছেন। তো এটা বোঝার আমাদের সময় এসেছে। আপনার কি মনে হয় ধর্ষণ বা রেপ কি শুধু মেয়েদেরই হয়? না, সেটা তো সংখ্যা দিয়েই আছে, পুরুষ মানুষের 18% রেপ আমাদের দেশে আছে। তবে এটাও মানতে হবে, ধর্ষণ কিন্তু শুধু শরীরেই হয় না। পুরুষ মানুষের যে নিরন্তর মানসিক ধর্ষণ পৃথিবী জুড়ে চলছে, আমাদের দেশেও চলছে, সেটা কিন্তু বড় কম কথা নয়। কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেটা তো একটা বড় প্রশ্ন, সেটা হয়তো এইটুকু পরিসরে বলা সম্ভব নয়। তবে নিরন্তর কিন্তু পুরুষ মানুষের মস্তিষ্ক এবং মানসিক ধর্ষণ যেভাবে দেশে হয়ে চলেছে, সে আমরা যারা এ নিয়ে কাজ করি তারাই শুধু জানি। আপনার এই লড়াই করার পথে সবথেকে বাজে এক্সপিরিয়েন্স বা ঘটনা যদি শেয়ার করেন? সত্যি বলতে কি সেরকম কিছু এখনো হয়নি, সবাই ভালো। অনেকগুলো কেস নিয়ে ঘাটেন, সেখানে সবথেকে বাজে কেস আপনি বলতে চান? আছে কয়েকটা, হয়তো এক বয়স্ক ভদ্রলোক যেমন ছিলেন, নিজেই পুলিশে ছিলেন, তার ছেলে নামি ডাক্তার কলকাতার, তার পাশের বাড়িতে তারা বোধহয় বাড়ি ভাড়া দিতে রাজি হননি বলে তাদেরকে, তার মানে পাশের বাড়ি ভদ্রমহিলা তার 6 বছরের মেয়েকে দিয়ে এই 75 বছরের ভদ্রলোককে পক্সো দিলেন। সেই ভদ্রলোক নিজে পুলিশে ছিলেন, তারপরে তাকে কাস্টাডিতে থাকতে হলো প্রায় 1 মাস। তারপরে বোঝা গেল যে এটা একটা ফলস কেস, পার করে আনা হলো এরকম। 6 বছরের বাচ্চা, 6 বছরের মেয়েকে দিয়ে। আমি শুধু ভাবি এই ভদ্রমহিলার মেয়েটার মুখের দিকে তারপরে কি করে তাকাবেন। এরকম আছে কিছু একটা ফলস রেপ কেস, এরকম কিছু নিশ্চয়ই আছে। যখন এরকম কোনো কেস মানে ফলস বেরোয় বা আপনি বুঝতে পারেন যে হয়তো ঘটনাটা মানে ঘটেইনি, তখন সেভাবে কীভাবে মুভমেন্ট করেন? তা আমাদের পুরো লিগ্যাল প্যানেল আছে, তারা লড়েন এদের হয়ে। আচ্ছা,
তো এই ক্ষেত্রে কখনো কোনো মানে বিপদের সম্মুখীন হতে হয় না, খুব রাস্তাঘাটে? একটা নয়। কারণ আমার তো ছেলেরাও সবাই আছেন, প্রচণ্ড লড়াই করছেন, লয়াররা সব আছেন বাংলা জুড়ে কোর্টে কোর্টে। কাজে সেরকম মানে সেইভাবে কখনো নেই, সবাই সাহায্য করার চেষ্টা করেন খুবই। কাজে কেস আমাদের কাছে এরকম অনেক আছে, যে বরাসাতের কেসের কথা বললাম, ছেলেটির বাবা মারা গেছেন কিছুদিন আগে, ছেলেটি সুইসাইড করলেন, ওর মা দিদি সবার সঙ্গে কাজ করার আমরা চেষ্টা করছি। এটা খুব একটা খারাপ ঘটনা। কাজে আমার কথা, এটা কেন ডাউরি হবে না? মেয়ের বাড়ির থেকে 5 লাখ টাকা চাইছিল, ওদের সামর্থ্য নেই, ছেলেটি অনেকদিন প্রিভেন্ট করার চেষ্টা করে তারপরে সুইসাইড করলো। এই প্রসঙ্গে আসি, অ্যালিমনি মানে ডিভোর্স কেস মানে অ্যালিমনি, সেখানে ভরণ পোষণ দায়িত্ব যেহেতু ছেলেটা নিয়েছিল বলে তাকে অ্যালিমনি দিতে হবে, মেয়েদের দিতে হয় না। আমাদের দেশে এই কথাগুলো খুব ভুল কনসেপ্ট। এদিকে আমরা বলছি এম্পাওয়ার্ড ওমেন, মাই লাইফ মাই চয়েস, মেয়েরা নাকি এগোচ্ছে, মেয়েরা নাকি ভীষণ এম্পাওয়ার হচ্ছে। তাহলে এইগুলো ভাবা উচিত যে এটা তো মেয়েদের খানিকটা অসম্মানিতই করা হয়। আর মানে কিছু মেয়ের হয়তো সত্যি মেনটেনেন্স দরকার, কিন্তু এই অ্যালিমনি 2 মাস বিয়ে হয়ে 50 লাখ টাকা চাইছে, এগুলো তো আমার মনে হয় মেয়েদেরকেও, মেয়েরা নিজেদের অসম্মানিত করছেন। কিসের দাম ওনারা চাইছেন আমি এটাও জানতে খুব ইচ্ছে করে। এই অ্যালিমনিটা নিয়ে ওনারা আরেকজনের সঙ্গে বিয়ে করতে চলে যাচ্ছেন, তারপরে সেখানেও আবার এটা করছেন, মানে কিছুদিন বাদেই ওনারা কোটিপতি। এটা আজকাল মেয়েরা খুব অ্যালিমনিটা চাইছেন, কারণ মেনটেনেন্সটা কি, আরেকটা বিয়ে যদি আপনি করে ফেলেন বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তার থেকে যদি আপনি শুনুন 50 লাখে শুরু করলেন, দরদাম করে যদি 10 লাখেও না 20 লাখ টাকাও পান, মন্দ কি? আরেকটা বিয়ে করে আবার যদি 20 লাখ টাকা পান, মন্দ কি? একদম বিনা শ্রমে যদি আপনি এরকম টাকা পেতে পারেন। আর অনেক আছে ছেলের বাড়ি যারা ভাবে এই টাকাটা দিয়ে দিলেই যাকে একটা ঝামেলা মিটলো, কিন্তু আমি তাদেরকে বলি যে ধরুন আপনি এই ঝামেলা মিটিয়ে ছেলের আবার বিয়ে দিলেন, তার সেম ঘটনা যদি আরেকবার ঘটে, আপনাদের কত টাকা আছে যে আপনারা দিতে পারবেন, তাই না? তো আপনার এই জার্নিটার মধ্যে আপনার পরিবার কতটা সাপোর্ট করে আপনাকে? পরিবার না থাকলে তো কিছুই হতো না। তো আপনার পরিবারে কখনো এরকম সব কিছু সম্মুখীন হতে হয়নি যে পুরুষ মানে শাসিত কিছু ঘটছে আপনার সাথে? না, আমার পরিবারে আমার ভাইয়ের বউরা সবাই ভীষণ ভালো, কাকিমারা ছিলেন একদম মায়ের মতোই। আমাদের বাড়িতে এরকম কোনো ঘটনা এখন অবধি কখনো ঘটেনি, টাচুড। আমার বোনের ছেলের বউরা এসছেন, তারা অত্যন্ত ভালো সবাই, তারা সবাই খুব বড় বড় চাকরি করে, খুবই ভালো। যদি এখন অবধি কিছু এরকম ঘটেনি, জানি না তাই ভবিষ্যৎ তো কেউ কখনো দেখেনি, জানি না কখনো হবে কিনা, কিন্তু এখন অবধি কোথাও কিছু নেই। আমার বৌদিরা যারা আছেন ভীষণ ভালো, এখন অবধি ঘটেনি কিছু। তো আপনার পরিবারে এত শ্বশুর বাড়িতেও তাই সংগঠিত থাকার পরেও আপনি পুরুষদের নিয়ে কাজ করার কথা বা এই মানে সবার লাইফে একটা ইন্সপিরেশন থাকে, তো সেখানে আপনি কি নিয়ে ভাবলেন হঠাৎ করেই? না, আমি এরমই ছিলাম সবসময়, কিন্তু ভাবিনি এই প্ল্যাটফর্মে কাজ করা যায়। সেটা একটা জায়গায় গিয়ে, একটা টিভি চ্যানেলে অনুষ্ঠানে গিয়ে কিছু ছেলেদের পেলাম যারা এই নিয়ে কাজ করে, ওরাও আমায় বললো দিদি তুমি আমাদের সঙ্গে এসো। সেই থেকে মানে আমি কিন্তু কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে এইটা কাজটা করতে আসিনি, ওদের সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো, ইন্সপায়ার্ড হলাম, তারপরে ওদের সঙ্গে কাজ করা শুরু। সেইখান থেকে আজকে কত বছর কাজ করছেন? 7 বছর হয়ে গেল। 7 বছর। আর সব থেকে ভালো এক্সপিরিয়েন্স যদি এই লাইনের বলি, মানে এই কোনো একটা কেস যেটা খুব ভালো লেগেছিল মানে সলিউশন করার পরে আপনার? সবই তাই। আমার অনেক ছেলেরা ডাইভোর্স হয়তো পাচ্ছেন, অনেক ছেলেদের যেটা যখন ভাল লাগে খুব মেনটেনেন্সটা বন্ধ হয়ে যায়, বিনা টাকা পয়সায় যখন ডাইভোর্স হয়ে যায়। বা অনেক ছেলেদের এরম হয়েছে তাদের বউরা হয়তো বলেন এসে ক্ষমা চান, থাকতে চাই সঙ্গে, কারণ আমরা কিন্তু এটা চাই না কারোর সংসার ভেঙে যাক। অনেকের বউরা ভুল বুঝতে পেরেছেন, ফিরে এসে একসঙ্গে থাকতে চাইছেন। আর অনেক ছেলেদের এটা হয়েছে যে ডিভোর্সটা হয়ে যাওয়ার পর আবার তারা হয়তো, খুব কম ছেলেরা বিয়ে করতে চাইছে না, 2-1 যে বিয়ে করেছে ভালো আছে, এখন বউদের নিয়ে আমাদের কাছে আসে, বউরাও এখন আসে আমাদের অফিসে, এটা খুব ভালো লাগে। তখন আপনার পছন্দের মধ্যে হবি মানে কি এটার বাইরে? না, হবি তো খুব আর জায়গা নেই কোনো কিছুর। এমনিতে তো আমাদের গানের দল আছে, আমি বহু বছর যেহেতু নিজে গান গাই, এখন ছেলেদের নিয়ে গানের দল বানিয়েছি। তো গানটাকে জানি না হবি বলবো কিনা, কিন্তু ওটা তো আমাদের একটা প্রফেশনও, আমরা বহু জায়গায় গান গাই ছেলেদের নিয়ে। আর হবি ঠিক জানি না, তবে বই পড়াশোনা তো করতে হয় এই কাজটার জন্যও প্রচুর। আর এমনিতে খুব মুভি ভালোবাসি, মানে সিনেমা দেখতে খুব ভালোবাসি, তাই হলে গিয়ে তো দেখা হয় না, কিন্তু এই ওটিটি এগুলো খুব খুব দেখি। আর আমি একটুখানি পলিটিক্যাল থ্রিলার, আচ্ছা, তারপরে মানে রোমান্টিক একেবারেই না, ভালোবাসি না একদম ভালোবাসি, কারণ ভীষণ অবাস্তব জানি ওই জিনিসগুলো। আচ্ছা, ক্রাইম থ্রিলার ভালোবাসি, পলিটিক্যাল, একটু সিরিয়াস মুভি ভালোবাসি, সিরিয়াস মুভি যেটার মধ্যে ঘটনা আছে, ঘটনা একটু আছে। অনেক কিছু জানতে পারলাম ওনার সাথে আড্ডা দিয়ে। খেলা ভালোবাসি খুব, ফুটবল খুব, মোটর স্পোর্টস, ফুটবল। আচ্ছা, কোনোভাবে কি কোনো খেলার সাথে জড়িত ছিলেন কখনো? না, কিন্তু আমি খেলা খুব ভালো, আমি যেমন ভীষণ অ্যাথলেটিক্স ভালোবাসি। আচ্ছা, ছিলেন? না, কোনোদিন ছিলাম না, কিন্তু ভালোবাসি খুব অ্যাথলেটিক্স, ফুটবল, মোটর স্পোর্টস এসব খুব ভালোবাসি। আচ্ছা, আর তো আপনার ফ্যামিলি মেম্বার কেউ আছে খেলার সাথে যুক্ত?
হ্যাঁ, সে তো আছেন, আমার দাদা ছিলেন একজন ফুটবলার, আছে কিছু কিছু। সেটা আগামী দিনে পুরুষ এই মানে দের নিয়ে যে কাজগুলো আপনি তৈরি করছেন বা যে ইভেন্টগুলো আপনি আপাতত করছেন, কি ভিশন আগামী দিনে কোথা দেখতে চাইছেন? প্রথম এখন তো আর অন্য কিছু নেই, একটা মেন্স কমিশন ভারতবর্ষের এখন মানে নিড অফ দ্য আওয়ার। একটা মেন্স কমিশন হলে আমরা সবাই একটু হাঁপ ছেড়ে বাঁচি, বলবো খুশি হওয়ার মধ্যে নয়, হাঁপ ছেড়ে বাঁচি। কারণ পুরুষ মানুষ কোথাও গিয়ে কমপ্লেন করতে পারবেন, বছরের শেষে জানা যাবে যে খালি বলা হয় না ডোমেস্টিক ভায়োলেন্সে এত মহিলা আক্রান্ত, কে বলতে পারে যে মানে একটা পুরুষ কমিশন হলে এনসিআরবি ডেটাতে আমরাও জানাতে পারবো যে এত পুরুষ মানুষ ডোমেস্টিক ভায়োলেন্সে আক্রান্ত, কি জানি বলা যায় না, সেটা মহিলাদের সংখ্যাকে ছাড়িয়ে যেতে পারে। অবশ্যই। রেডিও সম্বন্ধে অনেকের এখন ভুল ধারণা, মানে অনেকে বলেন, অনেক পডকাস্ট দেখেছি আমরা যেখানে রেডিও ইন্ডাস্ট্রি প্রায় শেষের দিকে, রেডিও ইন্ডাস্ট্রিতে আর কিছু বাকি নেই। ধরে শুনে আসছি বিবাহ ইন্ডাস্ট্রি শেষের দিকে, আমি ইন্ডাস্ট্রি বললাম কারণ বিবাহ তো একটা বড় ইন্ডাস্ট্রি। দেখবেন একটা বিয়েতে বহু মানুষ জড়িয়ে থাকেন, যদি আপনি বলেন একজন মানে ফুলের লোক, ক্যাটারার, ডেকোরেটর, আরও নানান গয়না গাটি, শাড়ি, একটা বিবাহ কিন্তু একটা ইন্ডাস্ট্রি। হ্যাঁ, তো তেমনি রেডিও এত সোজা না। আমরা যখন ছোট ছিলাম আমাদের মানে তখন ছিল ওই আকাশবাণী, বিবিধ ভারতী, সকালবেলা থেকে আমাদের বাড়িতে রেডিও চলতো। তারপরে একটু যখন আরেকটু বড় হলাম, কলেজে ঢুকছি, তখন সব এফএমরা এলো, সারাদিন এফএম চলতো। এখনও গাড়িতে কিন্তু আমার সারাদিন এফএম চলে, কাজেই ওরম নয়। কিছুদিন আগে আমি আকাশবাণীতে ইন্টারভিউ করে এলাম, কাজেই রেডিও এরম নয় যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি এক একজন মানুষের এক এক রকম চয়েস থাকে যে শুনবো কি শুনবো না সেটা। আমি কিন্তু খুব রেডিও শুনি, মানে গাড়িতে যতক্ষণ থাকি আমি রেডিও শুনি কিন্তু। আচ্ছা, আমাদের রেডিও ভেনামের দর্শকদের আপনি যদি কিছু বলতে চান আপনার পুরুষ দিনে কাজ করা বা আগামী দিনে। হ্যাঁ, দেখুন আমি একটা কথা বলতে চাই, আজকে সিচুয়েশনে দাঁড়িয়ে যেহেতু সদ্য একটা খুব ঘটনা খারাপই ঘটেছে, এটা কিন্তু নয় যে আমরা পুরুষ নিয়ে কাজ করি বলে আমরা নারী বিদ্বেষী নই। এই ঘটনাতে আমরা সবাই অত্যন্ত বিচলিত এবং আমাদের সবার খারাপ লাগছে এবং আমরা এর সত্তর বিচার ডেফিনেটলি চাই। তার মানে কিন্তু এটা নয় পুরুষ জাতিকে দেখে দেবেন, কারণ আজকে পুরুষের সঙ্গে যখন অবিচার হয় আমরা কিন্তু কোথাও সম্পূর্ণ নারী জাতিকে দেখে দিই না। কারণ আমাদের অফিসে সারাক্ষণ নারীরা আসেন, এই পুরুষেরই মা, বোন, ওয়াইফও কখনো কখনো মেয়েরা সবাই আসছেন। আজ এই পৃথিবীটা নারী পুরুষ দুজনকে নিয়েই চলতে হবে। যে কোনো ঘটনা যদি ঘটে প্রতিবাদ করতে হবে, খারাপ ঘটনা সবার সঙ্গেই ঘটছে, কাজেই তার প্রতিবাদ করতে হবে, তার বিচার চাইতে হবে। আর পুরুষদের ক্ষেত্রে একটাই কথা বলবো, আপনারা না একটু শিরদাঁড়া সোজা করে মাথা উঁচু করে বাঁচতে শিখুন। আর মেয়েদেরকেও এটা বলতে চাইবো যে এম্পাওয়ার্ড ওম্যান মানে কিন্তু পুরুষের কাঁধে বন্দুক রেখে বুকে পা দিয়ে বাঁচা নয়। এম্পাওয়ার্ড ওম্যান যারা আছেন তারা কিন্তু নিজের আলোয় আলোকিত, এটা সবসময় মাথায়। অ্যাকচুয়ালি পুরুষ বা নারী বলে আলাদা করে কিছু হয় বলে আমার মনে হয় না। সবার নিজস্ব আইডেন্টিটি থাকা উচিত, প্রত্যেকে নিজের পায়ে দাঁড়িয়ে তাদের নিজের মতো করে চলা উচিত, দুজনের হাত ধরে। এটাই তো সমাজ। আমরা অনেক কিছু জানলাম, ওনার সাথে বসলে তো হয়তো শেষ হবে না কথা, কারণ উনি মানুষটাই এমন। তো আগামী দিনে আমাদের সাথে পাবো। আপনাদের সাথে পেতে হলে দেখতে হবে কি রেডিও ভেনাম। তো উনি আমাদের সাথে থাকবেন। আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে পুরুষদের নিয়ে বা নারীদের নিয়ে, কেউ যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান আমি আপনাদের কাছে নাম্বার দিয়ে দেবো, আপনারা সেটা একদম ওনার নাম্বার থেকে শুরু করে ওনার ব্যাপারে যা জানার দরকার আছে বা কোনো প্রশ্ন থাকলে আপনারা ডিরেক্টলি আমাদের করতে পারেন রেডিও ভেনামে। তার জন্য কি করতে হবে? অনেক বেশি লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর শেয়ার করতে হবে, আর ফলো করতে হবে রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা। নমস্কার।